আসসালামু আলাইকুম। আমি শরীফ ইসলাম। গুডি টক্স উইথ শরীফের প্রথম পর্বে আজকে আমাদের অতিথি আছে রহনপুর পৌরসভার সাবেক সফল মেয়র এবং রহনপুর শিল্প ও বণিক সমিতির পরপর দুইবারের সফল সভাপতি জনাব তারিক আহমেদ। আজকে আমরা কথা বলবো তার সাথে। তো আজকে আমাদের প্রথম পর্বের প্রথম অতিথি জনাব তারিক আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রথম পর্বে আপনি অতিথি হিসেবে রাজি হয়েছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, আপনার মূল্যবান সময় রেখে। যেহেতু সামনে নির্বাচন আসছে, সবাই প্রস্তুতি নিচ্ছে, আপনি সাবেক মেয়র ছিলেন, আপনার একটা প্রস্তুতি আছে, তো সেই প্রস্তুতিটা এখন কীরকম চলছে আপনার? আমার প্রস্তুতি একটা নির্বাচন করতে গেলে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার আমি সেই ধরনেরই প্রস্তুতি নিয়েছি এবং আমার কার্যক্রম আমি চালিয়ে যাচ্ছি যাতে করে আমাদের এই আগামীতে যে নির্বাচন আসছে পৌর নির্বাচন, মেয়রের নির্বাচনে যাতে সফলতা আসে সেই মূলে আমার কার্যক্রম চলছে ইনশাল্লাহ। তো আপনি 2016-তে নির্বাচিত হয়েছিলেন, 16 থেকে 21 আপনি দায়িত্ব পালন করেছিলেন। তো 21-এ যাই হোক আপনার একটা রেজাল্ট আসেনি, সেটা জনসমর্থন, সেটা আপনি কি মনে করেন যে জনসমর্থন না আসার কারণটা কি? আপনার কি কোনো ভুল ছিল নাকি অন্য কোনো কারণ? আসলে ভুল তো ছিলই, কারণ দীর্ঘ সময় ধরে আমি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে পারিনি। সরকারের প্রচুর চাপ ছিল সেই সময়ে। আমরা সবাই জানি যে আওয়ামী লীগ সরকার ছিল এবং তারা স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালিত করেছে, যার কারণে আমার উপরে মানে এতটাই নজরদারি ছিল যে আমি 5টা মানুষকে নিয়ে যে কোনো স্টলে চা খাবো বা হোটেলে চা চক্র করবো এই ধরনের পর্যন্ত পরিবেশ ছিল না। এবং আমি মানে বাইরে 5টা মানুষকে নিয়ে যে একটু বসে সময় কাটাবো এই ধরনেরও আমার পরিবেশ ছিল না, মানে এতটাই নজরদারি ছিল আমার উপরে। তো যাই হোক, এটা শুনেছিলাম যে তৎকালীন সময়ে স্বৈরাচার সরকারের যে দায়িত্বপ্রাপ্ত সাংসদ ছিল তার একটা কঠোর নজরদারি ছিল আপনার, যার জন্য আপনি কারোর সাথে মিশতে পারেননি, যেটা আপনি বললেন। আত্মীয়ের বাড়ি যেতে পারেননি, এমনকি আপনার বাড়িতে কেউ আসলেও নাকি আপনাকে ফোন দিয়ে বলা হতো যে আপনার বাড়িতে এই মানুষটা কে আসলো। সেটা আপনার আত্মীয় হতে পারে, আপনার ভাই হতে পারে, চাচাতো, মামাতো, ফুফাতো, এমন কেউ আসলেও কি আপনাকে ফোন দেওয়া হতো? এটা কি সত্য? এগুলো সত্য, এই বিষয়গুলো ঘটেছে। তবে আমি যে ডিস্টার্বটা আমাকে দেওয়া হয়েছে, মানে যে নজরদারিটা আমার উপরে করা হয়েছে, এটা কিন্তু স্থানীয় পর্যায়ের যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের দ্বারা না। চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে আমি একমাত্র মেয়র ছিলাম বিএনপি? এবং বিএনপির মেয়র। তো ব্যাপার হলো যে বিগত দিনে 90-এর এরশাদ বিরোধী আন্দোলন, তারপরে পরবর্তীতে যে মানে দলের যে দুর্দিনের কার্যক্রম, এগুলো দেখা গেছে যে ম্যাক্সিমাম আমার নেতৃত্বেই এই উপজেলায় হয়েছে, যার কারণে আমার উপরে নজরদারিটা ছিল অন্যরকম, মানে মানে অতিরিক্ত। এবং এই নজরদারিটা ছিল সরাসরি মানে কি বলে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, মানে স্বৈরাচারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, হ্যাঁ সোজা বাংলায় যেটা বলতে গেলে স্বৈরাচারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে, এটা ঠিক আছে। তাহলে 2021-এর নির্বাচন আপনার উপরে যে প্রভাবটা ফেলেছিল সেটা এই কারণটাতেই ফেলেছিল? ব্যাপার হলো যে আমি যে কর্মীদের সাথে যোগাযোগ রাখবো বা মানে কুশল বিনিময় করব, এটা করলে তো দেখা যাবে যে নেতাকর্মীরা আমার সাথে যোগাযোগ রাখবে বেশি, আমার কাছে আসবে বেশি, অফিসে যাবে বেশি, যার কারণে দেখা যাবে যে নজরদারির মধ্যে তারা কিন্তু এটা ফল্ট ধরে নেবে যে যেহেতু নেতাকর্মীরা তার সাথে যোগাযোগ বেশি করছে, তাহলে সে আন্দোলনের কোনো পদক্ষেপ নিচ্ছে এরকম ধরনের সন্দেহ করতে পারে তারা। এবং এটা হলেই তারা মানে আমার বিরুদ্ধে তারা
কি বলে যে এমনিতেও মামলা আমাকে দিয়েছে, আমাকে যে অসংখ্য মামলা আমাকে ছিল। যে দেয়নি তা না, অসংখ্য তবে মামলা ছিল। অতিরিক্ত মামলা দিত। হ্যাঁ, দেখা যেত যে 40-50টা মামলা দিয়ে দিত। তারপরে আমাকে সাসপেন্ড করতো, আমাকে চেয়ারে বসতে দিত না। মানে সব সময় আমাকে একটা মানে ডিস্টার্বের মধ্যে রাখতো। হ্যাঁ, তো যার কারণে মানে আহ, আমি যোগাযোগ করতে পারিনি আমাদের নেতা এবং কর্মীদের সাথে, সাধারণ জনগণের সাথে আমি ঠিক মতন সময় দিতে পারিনি। যার কারণে আমার ভোটের সময় আমি কিন্তু মানে কি বলে যে আহ, বিপদের সম্মুখীন হয়েছি, প্রশ্নের সম্মুখীন হয়েছি। যার এখন কারণে আমার নির্বাচনে আমার আশানুরূপ মানে রেজাল্ট আমরা আনতে পারিনি। কিন্তু যদি আমরা রহনপুর পৌরসভার ইতিহাস দেখতে যাই, 1996 সালে এসেছিল পৌরসভা, তারপর নির্বাচন আছে 2001 থেকে। আপনি মেয়র ছিলেন, প্রথম বিএনপি পন্থী মেয়র আপনি ছিলেন, যে ধানের শীষের প্রতীক নিয়ে বিজয় হয়েছিল। তো করোনার সময় 2020 সালে যখন প্রত্যেকটা মানুষ ঘরবন্দি, বাইরে বেরোতে পারতো না, ঠিক সেই সময় আপনাকে দেখা যেত রাস্তায় ব্লিচিং পাউডার ছড়াচ্ছেন, স্যানিটারি মাস্ক দিচ্ছেন, হ্যান্ড ওয়াশ দিচ্ছেন। তো আপনি করোনার সময় সবাই যখন আতঙ্কিত ঘরে থাকছে, আপনি সে সময় বাইরে থাকছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এই সাহসটা কিভাবে আসলো আপনার মধ্যে? আপনার কি ভয় ছিল না? আপনি কিন্তু আবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ঠিক নির্বাচনের আগে, আর এই জন্য আপনি নির্বাচনে অংশ নিতে পারেননি। তো এটা কি আপনার করোনার সময় যে বাইরে বের হয়েছিলেন, এটা কি আপনার ভুল ছিল না ঠিক ছিল? এখন মানুষ মরণশীল, মানুষ মরবেই। অবশ্যই। ব্যাপার হলো যে যারা করোনায় মারা গেছে তারা যে কি বলে যে এই অনেকেই আছে দেখা গেছে যে বাসার থেকে বাইরেই হয় নাই, তারপরে করোনা হয়েছে, মারা গেছে। আমি মনে করি মৃত্যুটা হলো আল্লাহর হাতে। আল্লাহ যদি আমাদেরকে নিয়ে নেয় তাহলে আমাদের করার কিছু থাকে না। আর সবচেয়ে বড় বিষয় হলো যে জনগণ আমাকে, আমার কাছ থেকে অনেক কিছু চায়, যার কারণে আমাকে ভোট দিয়ে কিন্তু তারা মেয়র নির্বাচিত করেছিল। তাইলে আমি ওনাদের এই প্রত্যাশাটা আমি মনে করেছি যে এটা আমার আমানত, এবং এই আমানতের কারণে আমি দেখা গেছে যে জীবনের ঝুঁকি নিয়ে আমি সার্বক্ষণিক মাঠে ছিলাম। এবং কিন্তু এটা তো আপনার জন্য পরবর্তীতে ভুল প্রমাণ হলো। আপনি মানুষের সেবার জন্য বাইরে গেলেন, আপনি নিজে করোনায় আক্রান্ত হলেন, সামনে ছিল নির্বাচন, আপনি জনগণের সাথে যোগাযোগ করতে পারলেন না। অনেকে ভাবলো আপনি অহংকারী নেতা, আপনি জনগণের সাথে কথা বলছেন না, দেখা করছেন না। আপনি করোনা অবস্থায় আপনি হসপিটালে ভর্তি, মানুষ ভাবলো আপনি বাসায় শুয়ে আরাম করছেন, আর এদিকে আপনার নির্বাচনী প্রচারণা চলছে, জনগণ আপনাকে ভোট দিল না। তো আপনি যদি সে সময়ে বাইরে না বের হতেন, তাহলে কিন্তু আপনি আক্রান্তটা নাও হতে পারতেন, আপনি নির্বাচনের মাঠে পরিপূর্ণ সময় দিতে পারতেন, আপনার জন্য আরও ভালো আসতো না ফিডব্যাকটা, আপনি আরও ভোটটা বেশি পাইতেন না। তাহলে তো হিসাব মতে আপনি বাইরে বের হওয়াটা ভুল হয়েছে আপনার। না, আমার ভুল হবে কেন? আমি কি বলে যে আমার দায়িত্ব পালন করেছি। আর নির্বাচনে সময় যে আমার করোনা হলো, এটা আসলে আমি প্রকাশ করি নাই। আর আমি মেডিকেলে ভর্তি হই নাই তো, আমি বাড়িতেই চিকিৎসা করেছি। বাড়িতে চিকিৎসা? ডাক্তার এসে আমাকে বাড়িতেই চিকিৎসা করেছে। এবং মানে একজন করোনা রোগীকে চিকিৎসা করার জন্য যা যা করা দরকার সব কিছুই আমার বাড়িতেই অ্যারেঞ্জমেন্ট করেছে। বাড়িতে। এবং কি বলে যে ভোটেরও বলা যায় যে মানে নির্বাচনের শেষ দিনের আরও 20 দিন পর আমি সুস্থ হয়েছি। কিন্তু সুস্থ শুধু হয়েছিলাম এইমাত্র, আমার শারীরিক যে দুর্বলতা, এই দুর্বলতা মোটামুটি প্রায় 6 মাস মতো ছিল। অনেকটা সময় লেগেছে। হ্যাঁ, 6 মাস মতো আমি ঠিক মতন চলাফেরা করতে পারিনি। তো এখন তাহলে আমরা একটু পরের প্রশ্নটা করি। একজন বিরোধী দলের মেয়র ছিলেন আপনি 2016-তে। তো বিরোধী দলের মেয়ররা কিন্তু অনেক সময় অনেক কিছু চাইলেও করতে পারে না জনগণের উন্নয়নের জন্য। চেষ্টা তো থাকবেই, যেহেতু আপনি জনগণের ভোটে নির্বাচিত ছিলেন, জনগণের জন্য করার কিছু ইচ্ছা থাকবে। কিন্তু আপনার কি কোথাও বাধা আসতো যে না, আপনি একটা চাইছেন আমি এই উন্নয়নটা করব আমার এলাকায়, কিন্তু আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অর্থ বরাদ্দ পাচ্ছেন না, কিংবা কোনো পক্ষ থেকে বাধা আসছে যে না, রহনপুর পৌরসভাকে মাইনাস রাখো, রহনপুর পৌরসভার কোনো বাজেট যাবে না, দেখি কিভাবে তারিক আহমেদ সামলে নেয় রহনপুর পৌরসভাটাকে? এরকম কি কিছু ঘটেছিল আপনার সাথে?
না, এই ধরনের আমাদের এলাকা থেকে কোনো বাধা আসে নাই। তবে আমি মানে সাহসিকতার সাথে কাজ করেছি এবং আহ, উন্নয়ন কিভাবে হয়, মানে কোন কোন জায়গায় যোগাযোগ করলে, কোথায় কোথায় মানে যোগাযোগ রাখলে কি বলে যে একটা পৌরসভার উন্নয়ন করা সম্ভব, আমি কিন্তু এই বিষয়টা আইডেন্টিফাই করে আমার ম্যাক্সিমাম সময়টা আমি কিন্তু দেখা গেছে যে মানে কাটিয়েছি, সেটা হলো মিনিস্ট্রিতে। এবং বেশি যোগাযোগ করার কারণে মিনিস্ট্রিতে যিনি সচিব মহোদয় ছিলেন, যুগ্ম সচিব ছিলেন, অতিরিক্ত সচিব ছিলেন, তারপরে কি বলে যে মানে অফিস প্রধান ছিলেন, উপসচিব ছিলেন, সবার সাথেই কিন্তু আমি একটা মানে বন্ধুসুলভ বা আহ, একটা দায়িত্ববোধ থেকে যে ধরনের সম্পর্ক রাখা দরকার, আমি কিন্তু তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছিলাম। এবং আমার যোগাযোগের কারণে মানে উন্নয়নের ব্যাপারে কোনো রকমের কোনো বাধা সমস্যা আসেনি। হয়নি, কোনো সমস্যা হয়নি। এবং এবার যদি আহ, এইখান থেকে যদি প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে যে আপনার অসংখ্য বাজেট ছিল। আপনি যখন 2021 সালের নির্বাচনের আগে যখন আপনি ক্ষমতা হস্তান্তর করেন, সে সময় আপনার হাতে বেশ কিছু কাজ ছিল, যেগুলো আপনার হাতে খুব সুন্দর একটা সুযোগ ছিল উদ্বোধন করার। কিন্তু আপনি উদ্বোধনটা করেননি। আপনার ইচ্ছা ছিল আবারও মেয়র হিসেবে ক্ষমতায় বসবো, ক্ষমতায় বসার পর উদ্বোধন করব। এই কারণে আপনি অসংখ্য কাজ উদ্বোধন করেননি। কিন্তু পরবর্তীতে রেজাল্ট না আসার কারণে যাই হোক আপনি আসতে পারলেন না। পরবর্তী যে মেয়র আসলো সে কাজগুলো আসার পরে 1 মাসের মধ্যে প্রত্যেকটা কাজ উদ্বোধন করলো। জনগণের কাছে বাহবা পেল অনেক, যে হ্যাঁ এই মেয়র আসলো 1 মাসের মধ্যে এতগুলো, এখানে রাস্তা, এখানে ড্রেন, এখানে এটা সেটা, এত কিছু কাজ শুরু হয়ে গেল 1 মাসের মধ্যে। কিন্তু কাজগুলোর প্রত্যেকটা বাজেট আপনার হাতে ছিল। তো এইটা কি জনগণ জানতে পেরেছিল যে না এই কাজের বাজেটটা আপনার হাতের ছিল, যেটা অন্য কেউ করছে কাজটা? আমি এর প্রসঙ্গে যেটা বলবো যে সেটা হলো যে আমাদের যেটা ভবন, পৌর ভবন, এই পৌর ভবন আহ, আগেও 2বার টেন্ডার হয়েছে, হুম। কিন্তু বাস্তবায়ন হয় নাই। একবার সম্ভবত বোধহয় প্রথম যে বাজেটটা ছিল সেটা হলো 55 লক্ষ টাকা, এবং পরবর্তীতে 1,10,00,000 টাকার বরাদ্দ ছিল। এবং যে ভবনটা ছিল এটা কিন্তু কি বলে যে সি টাইপ, হ্যাঁ, মানে একদিকে একতলা আর একদিকে 2 তলা। আবার মানে এরিয়াটাও মানে এখন যেটা আছে তার থেকে অনেক ছোট। তো ব্যাপার হলো যে আমি এটা নিয়ে কালচার করার পরে আহ, কি বলে যে আহ, ওই এক পর্যায়ে যখন দেখলো যে আগের যে টেন্ডার, এই টেন্ডারটা কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভব না, কারণ কি বলে যে ওই এই আগের রেট অনুযায়ী ঠিকাদার কাজ করবে না। আমাকে বলেছে যে আমি আগের রেট অনুযায়ী কাজ করব না। এখন আগের রেট অনুযায়ী যদি না করে তাহলে নতুন করে টেন্ডার দিতে হবে, নতুন করে টেন্ডার দেওয়ারও কোনো মানে অপশন ছিল কোনো না। ছিল না, অপশন ছিল মানে না। পরিবেশ ছিল না। দিয়ে আমি সচিব স্যারের সাথে যোগাযোগ করতে থাকি। এক পর্যায়ে সচিব স্যার উনি বললেন, মানে ওনার সাথে যেহেতু আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল, উনি বললেন যে আগের এটা থেকে যাক, আগেরটার কোনো দরকার নাই। আমি তোমাকে একটা ভালো ভবন দিচ্ছি, যেটা তোমাদের ওই অঞ্চলে কোনো পৌরসভা পায়নি, সেটা হলো বি টাইপ ভবন। এই বি টাইপ ভবনের বরাদ্দ হলো 3,75,00,000। এখন বর্তমান যে ভবনটা হ্যাঁ, আমরা এটা আছে দেখছি। 3,75,00,000, এবং এটা কিন্তু 5 তলা। হুম। 50%-এর আমরা টেন্ডার দিয়েছি। আরও 50% দেওয়ার কিন্তু একটা আছে, ওয়ে আছে, হ্যাঁ, এখন অবধি। এখনো। এবং অনেক কিছু 5 তলা হলে হবে, যেমন অডিটোরিয়ামের সিস্টেম আছে, তারপরে উপরে আবাসিক ব্যবস্থা করার মানে রুম থাকবে। তো ব্যাপার হলো যে এটা পরবর্তীতে মানে মেয়র যারা মেয়রের দায়িত্বে
পালন করেছে তারা কেন করেনি আমি বলতে পারবো না, এটা কিন্তু খুব খুব সহজ ছিল। সহজ ছিল। হ্যাঁ, তো ব্যাপার হলো যে এই ভবনটা হয়েছিল বলেই পরবর্তী বাজেটগুলো কিন্তু আমরা পেয়েছি। কারণ এর আগেও অনেক বিদেশি সংস্থা আসছে, এখানে এসে যখন দেখেছে যে এখানে কোনো ভবন টবন নাই, তাহলে আমরা যে ওখানে যে একটা বাজেট দেবো, বড় একটা বাজেট দেবো, তো ওখানে তো আমাদের থাকার কোনো ব্যবস্থাই নাই, আমাদেরকে বাইরে থাকতে হবে। তো অবকাঠামোর কারণে, ভবনের কারণে কিন্তু ওই বাজেটগুলো দেয়নি। কিন্তু ভবন হওয়ার পরে পরে আমি আবার যোগাযোগ করেছি, যেমন কি বলে যে নগর উন্নয়ন থেকে 14 কোটি টাকা পেয়েছিলাম, 14 কোটি টাকার মধ্যে 10 কোটি টাকা থেকেই গিয়েছিল। এই 10 কোটি টাকার কাজ পরবর্তীতে যে মেয়রের দায়িত্ব পালন করেছে সে করেছে। তো এই 10 কোটি টাকার কাজটা যদি আপনি করতেন, হ্যাঁ, উদ্বোধনটা করে রাখতেন, তাহলে কি এটা আপনার জন্য ভালো কিছু বয়ে আনতো না? অবশ্যই ভালো কিছু আসতো, কিন্তু তখন করোনার কারণে আমার দেওয়া টেন্ডার ওইটা বাতিল হয়েছে। তো এই করোনার কারণে কিন্তু আমি করতে পারিনি। তো করোনার পরে পরে আবার নির্বাচন দিয়ে দিল, তার মধ্যে আবার এখন যে কাজটা চলছে রহনপুর পৌরসভায় বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, ড্রেন, এইটাও কিন্তু আমি প্রসেসিং করে এসেছিলাম। আজকে রহনপুরে যে ভবনটা হচ্ছে মানে মার্কেট সরকারি মার্কেট, যেটা আপনার পুরাতন ফায়ার সার্ভিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্থানটায়। ওইখানেও যাতে একটা মার্কেট হয়, এই দরখাস্তটাও কিন্তু আমি সে সময় করে এসেছিলাম, যার ডকুমেন্টস কিন্তু আমার কাছে আছে, মানে রিসিপ্ট কপি। তো এগুলো করে এসেছিলাম, তো যার ফলশ্রুতিতে এগুলো তো, কিন্তু মূল যেটাই যাই হোক না কেন, যত টাকাই পৌরসভায় আসুক না কেন, মূল বিষয়টাই হলো ভবন। এবং এই ভবনের ব্যাপারে আমাকে আমার শুদ্ধ বাপজান সাবেক জেলা পরিষদের কি বলে যে উনি নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, জনাব মোহাম্মদ আলী সরকার, এবং উনার সহযোগিতায় এবং ওনাদের পারিবারিক সহযোগিতায়, মূলত ওনার সহযোগিতায় কিন্তু একটা মামলা ছিল, মামলাটা উনি উইথড্র করেন, এবং উইথড্র করার কারণে এই পরবর্তী যে ভবনটা হয়েছে, এই ভবনটা আমি মানে তৈরি করতে সক্ষম হই, এবং এই ভবন কিন্তু আমি থাকা অবস্থায় উদ্বোধন হয়েছে। আপনি 10 কোটি টাকার বাজেট আপনি রেখে আপনি অবসরে আসলেন। ইচ্ছা ছিল দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় গেলে আপনি কাজগুলো করবেন, কিন্তু করতে পারলেন না। তো পরবর্তী মেয়র যে কাজগুলো করলো 10 কোটি টাকা বাজেটে, তো সে কি কখনো কোথাও বলেছে যে না এই কাজটা আমার না তারিক আহমেদ ভাইয়ের করা, কিংবা আপনাকে এটার জন্য ব্যক্তিগতভাবে ফোন দিয়ে কি বলেছে, ভাই ধন্যবাদ, আপনি আমার জন্য এত সুন্দর একটা ভাতের থালা সাজিয়ে রেখে গেলেন, আপনি চলে গেলেন, আমি এসে বসে খেয়ে নিলাম? তো এই ব্যাপারে কি আপনাকে কোনো ধন্যবাদ দিয়েছে পরবর্তী দিন মেয়র হয়েছিলেন? না, ওরকম ধরনের আমাকে কোনো মানে সে কোনো কিছু কৃতজ্ঞতা প্রকাশ করেনি। হ্যাঁ, আর বিষয় হলো যে বরাদ্দগুলো তো মানে ওই 10 কোটি টাকা তো আছে, তা বাদে তার পরের বরাদ্দগুলো, এগুলোও তো কি বলে যে মানে আমি একটা প্রসেস করে এসেছিলাম, এবং যার কারণে এটা খুব সহজেই এই বরাদ্দটা আমাদের পৌরসভার অনুকূলে এসছে, নাইলে তো এটা আসতো না। আর মূল কারণটা হলো যে ভবন না হলে মানে এই যে বিদেশি সাহায্য সংস্থার কি বলে যে দেশগুলো একটা পৌরসভার উন্নয়নের ব্যাপারে যে বাজেটটা দেয়, এই ভবন না হলে কোনো দিনও এই বাজেট আসতো না। ইতিপূর্বেও অনেকবার চেষ্টা করেছেন আগের যারা দায়িত্বে ছিলেন, কিন্তু এখানে ভবন না থাকার কারণে কোনো ভালো বাজেট আমাদের এই পৌরসভাকে কিন্তু এর আগে দেয়নি। তাহলে এটাতে নগরবাসী বঞ্চিত হয়েছে। নগরবাসী বঞ্চিত হয়েছে মানে যেহেতু জায়গা নিয়ে একটা মামলা ছিল, মামলার কারণে ভবন করতে পারেনি। আর ভবন হলেও ভবনটা কিন্তু হতো সি টাইপ, এত উন্নত ভবন, এত ভালো ভবন কিন্তু হতো না।
ভবন হলেও এত ভালো ভবন হতো না। এই ভবনটা 5 তলার ভবন। তো আপনি যদি আবার জনগণ আপনাকে নির্বাচিত করে, আপনি যদি মেয়র হন, তাহলে কি আপনার প্রতিশ্রুতি কি থাকবে যে আপনি এই ভবনটাকে পরিপূর্ণ করবেন? যতটুকু প্রয়োজন, যতটুকু বরাদ্দ আছে, ততটুকু কি আপনি করবেন 5 তলা পর্যন্ত? এই ভবনটা অনেক কষ্ট করে নিয়ে আসা হয়েছে, অনেক তদবির করে, অনেক মানে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে নিয়ে আসা হয়েছে। তাহলে এই ভবনটা যদি আমি পুরোটাই করতে পারি, তাহলে আমি মনে করব যে পৌরসভার মেয়রের চেয়ারে বসাটা আমার সার্থক। এটা আমি নিজ তাগিদেই কি বলে যে আমি এটা করব, মানে এটা আমি মনে করব যে এটা আমার জীবনের সবচেয়ে বড় কর্তব্য, বড় দায়িত্ব। এটা আমাকে করতেই হবে যেভাবেই হোক। আমার চেষ্টার মানে সর্বোচ্চ ভূমিকা থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের রহনপুরে কোনো খেলাধুলার মাঠ নাই সেভাবে, শিশুরা বঞ্চিত থাকে। তো আপনি যদি মেয়র হন, তাহলে কি আপনি কোনো ব্যবস্থা নেবেন এটার জন্য? আমাদের রহনপুর পৌরসভা না, চাঁপাইনবাবগঞ্জ জেলায় যারা খেলাধুলার সাথে জড়িত তারা সবাই জানে যে আমি মানে খেলাধুলার ব্যাপারে খুবই আগ্রহী এবং নিজেও আমি একজন খেলোয়াড়। এখানে এখন পর্যন্ত ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে ইনডোর স্টেডিয়াম নাই। আমি যদি মেয়র হতে পারি, আল্লাহ যদি আমাকে মেয়র করায়, জনগণের মানে সহযোগিতা যদি থাকে এবং জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে যদি আমাকে মানে মেয়র নির্বাচিত করে, তাহলে ইনশাল্লাহ আমি রহনপুর পৌরসভায় একটা ইনডোর ব্যাডমিন্টনের স্টেডিয়াম করে দেবো ইনশাল্লাহ। তার মানে খেলাধুলার পাশে আপনি আছেন সবসময়। ইনশাল্লাহ। তো সম্প্রতি একটা ঘটনা ঘটলো, আপনার আমাদের এলাকারই ছেলে ছোট ভাই ইউসুফ, যাকে সংবর্ধনা দিল। তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? এই ব্যাপারটা নিয়ে আপনার মতামতটা কি? আমার মতামত কি, এটা তো আসলে বিরাট একটা আমাদের আনন্দের বিষয় যে আমাদের এলাকার একজন তরুণ মানে দেশের বাইরে খেলার সুযোগ পেয়েছে। ভালো খেলোয়াড় না হলে তো খেলার সুযোগ পাওয়ার তো প্রশ্নই ওঠে না। মাথায় ইনজুরি নিয়ে, হ্যাঁ, মাথায় এবং ব্যান্ডেজ মাথায় অবস্থায়। ইনজুরি নিয়ে সে খেলেছে এবং মানে ব্যাপক সুনাম অর্জন করেছে। আমি মনে করি যে এটা আমাদের এলাকার জন্যে এটা অনেক আনন্দের বিষয় এবং আমরা হয়তো কোনো জায়গায় যা বলতে পারবো যে আমাদের একটা এই বিজয়ের পিছনে আমাদের একটা প্লেয়ার ছিল, রহনপুরের প্লেয়ার ছিল। অবশ্যই। এটা আমরা মানে খুব মাথা উঁচা করে বলতে পারি। যাই হোক, ইউসুফ আলীর জন্য আমরা গর্বিত সবাই, আমরা রহনপুরবাসী। তো যাই হোক, কথা চলতেই থাকবে। আজকে আমাদের অতিথি সাবেক মেয়র এবং সাবেক রহনপুর শিল্প বণিক সমিতির 2বারের সভাপতি জনাব তারিক আহমদ। তো কথা শেষ হচ্ছে না, গল্প চলতেই থাকবে। আজকের মতো প্রথম পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল একই অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি দেখবেন। আর আমাদের যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ, কালকে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।